সম্পূর্ণ সুস্থ মণিমালা জলপরী বাঁশের বাড়ির দড়ি টানতে টানতে লোকটির কাছে নিয়ে যায়। তারপর তাকে যতীন ভাসমান বাঁশের বাড়িতে তুলে রক্ষা করে। ঘোর নিম্নচাপের ফলে একটানা 5 দিন বৃষ্টি হয়েই চলেছে। চাষের জমিগুলোতে ধীরে ধীরে জল জমে ফসল নষ্ট হতে বসেছে। ফসল যে পচতে শুরু করেছে। এই কদিনের বৃষ্টিতেই এই অবস্থা। একবার যদি নদীতে বান আসে তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। আমি বরং একবার নদীর পার থেকে ঘুরে আসি। এই কথা বলে যতীন পদ্মা নদীর দিকে চলে যায়। আর নদীর কাছাকাছি পৌঁছতেই সে দেখে, ওরে বাবারে, নদীতে কত জল বেড়ে গেছে। আমি যা ভাবছি তা যদি একবার হয়, না না, আমাকে আগে থেকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। এই কথা ভাবতে ভাবতে যতীন বাঁশ বাগানের দিকে যায়। আর সেখানে আজ এই দুটোই কাটা বাঁশ নিয়ে যাই। কালকে বরং সকালে এসে বেশি করে কটা বাঁশ কেটে নিয়ে যাব। এরপর যতীন বাড়ি পৌঁছে তার বউকে ডাকতে থাকে। লাবণ্য, লাবণ্য, কই গো? এ কি, তুমি বাঁশ কেটে কেন নিয়ে এসেছো? আর তুমি যে জমিতে গেলে ফসলগুলো কেমন আছে? নদীর যা অবস্থা দেখে এলাম তাতে বাঁশই আমাদের বাঁচাতে পারে। আর জমিতে একটাও ফসল ভালো নেই গো। বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। আর রাতে যতীন, তার মেয়ে তিতলি ও লাবণ্য একসাথে খেতে বসে। গিন্নি, কালকে বৃষ্টিটা থামলে আরো কিছু বাঁশ কেটে নিয়ে আসতে হবে। অত বাঁশ দিয়ে কি করবে গো? নদীর জল একদম ভরে এসেছে। যে কোনো সময় বাঁধ ভেঙে বন্যা আসতে পারে। তারপর রাতের খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই শুয়ে পড়ে। এরপর রাত যত বাড়ে তার সাথে বৃষ্টির বেগও বাড়তে থাকে। সারা রাত ঝমঝম করে বৃষ্টি হয়েই চলে। ওদিকে বহু দূরে জঙ্গলের নদীতে দেখা যায়, আমি আর এগোতে পারছি না, আমি যে খুব আহত। তুমি আমাদের মেয়েকে নিয়ে নিরাপদ কোনো জলাশয় বা পুকুরে আশ্রয় নাও। তোমরা আমার জন্য চিন্তা করো না। আমার জন্য এই প্রবল নদীর স্রোতে আর দাঁড়িয়ে থেকো না, চলে যাও তোমরা। না মণিমালা, আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। মা, আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না মা। ঠিক সেই সময় হঠাৎ নদীতে জোরে স্রোত আসে। আর সেই স্রোতেই আহত মণিমালা জলপরী নিজেকে আটকে রাখতে না পেরে জলের টানে ভেসে যায়। মা, তুমি কোথায় চলে যাচ্ছ? তুমি আমাকে ছেড়ে যেও না মা। ও মা, তুমি আমার কাছে আসো, যেও না আমাকে ছেড়ে। মণিমালা, মণিমালা, তোমার কিচ্ছু হবে না। আমি আসছি, আমি তোমাকে বাঁচাতে আসছি। হিরককুমার, তুমি আমাকে বাঁচানোর জন্য স্রোতের মুখে এসো না, তাহলে যে তোমরাও ভেসে যাবে। দেখতে দেখতে মণিমালা জলপরী নদীর প্রবল স্রোতে অনেক দূর ভেসে যায়। আহত মণিমালা একটুও সাঁতার কাটতে পারে না। নদীর জলে ভাসতে ভাসতে সে বহু দূর চলে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। আকাশের মেঘও একটু পরিষ্কার হয়। মা, আমি একটু খেলতে যাই না? কদিন থেকে বাইরে একটুও খেলতে পারিনি। বেশি দেরি করব না, এক্ষুনি চলে আসবো। না, একদম না, কোথাও যাওয়া যাবে না এখন। বৃষ্টিটা একটু থেমেছে, যাই আমি তাড়াতাড়ি গরুর দুধটা দুয়ে নিই। শোনো গিন্নি, পদ্মার কাছে ওই বাঁশ বাগান থেকে আমি কটা বাঁশ কাটতে যাচ্ছি। ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে, সাবধানে যেও। এই বলে লাবণ্য তাদের গরুর দুধ দুইতে শুরু করে। আর তিতলি পাশে দাঁড়িয়ে বলে, ও মামা, একটু খেলতে যাই না মা? ঠিক আছে, যা তবে। এই বর্ষা বাদলের দিনে বেশি দূর কোথাও খেলতে যাস না। কখন যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় তার কোনো ঠিক নেই। মায়ের অনুমতি পেয়ে তিতলি মনের আনন্দে খেলতে চলে যায়। এই চল না, আমরা সবাই মিলে নদীর জল দেখতে যাই। নদীতে অনেক জল বেড়েছে। না না, নদীর কাছে যাওয়া ঠিক হবে না, ওখানে বিপদ হতে পারে। চল না, কিচ্ছু হবে না। আমরা দূর থেকে নদীর জল দেখেই চলে আসবো। ঠিক আছে, চল তবে। তিতলি ও তার বন্ধুরা মিলে খেলতে খেলতে পদ্মা নদীর জল দেখতে চলে যায়। আর ওদিকে যতীন বাঁশ বাগানে। বাঁশগুলো কাটা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই, কাজ শুরু করতে হবে।
এমন সময় যতীন হঠাৎ নদীর পাড় থেকে কার যেন কান্নার শব্দ শুনতে পায়। নদীর দিক থেকে কার যেন কান্নার শব্দ পাচ্ছি না। হ্যাঁ, যাই একবার গিয়ে দেখি। যতীন নদীর পাড়ে গিয়ে দেখে এক আশ্চর্য ঘটনা। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।